মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটিসাইড করে দিয়েছে। মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটিসাইড করে দিয়েছে। 2021 বিধানসভা নির্বাচন নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর বিতর্কিত জয়, যে বিতর্কিত জয়ের মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। আর সেই বিতর্কিত নন্দীগ্রাম মামলা থেকে মূল এভিডেন্স সিসিটিভি ফুটেজ। কারণ অভিযোগের তীর ছিল লোডশেডিং এর দিকে, ইলেকট্রিক ফল্টের দিকে, যে লোডশেডিং এর পরে ফলাফল ঘুরে গিয়েছিল বা পাল্টে গিয়েছিল। সেই সিসিটিভি ফুটেজকে কার্যত বাতিলের খাতায় ফেলে দিল কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি। নির্বাচন কমিশনের 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দায়িত্বে থাকা এজেন্সির বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়ে 2021 বিতর্কিত নন্দীগ্রাম মামলার পিটিশন ফাইল কার্যত সরিয়ে দিল বা আপাতত সাইড করে দিল কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি। আর যা নিয়ে চরম উচ্ছ্বসিত আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই উচ্ছ্বাস নিয়ে তৎসময়ে ভারতীয় জনতা পার্টিতে থাকা 2021 বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টিতে থাকা জয়প্রকাশ মজুমদার কি বলছে তা আপনাদের একটু শোনাবো। শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে আমার কাছে স্বীকার করেছিলেন যে জয়প্রকাশ দা অনেক কায়দা করে আমাকে জিততে হয়েছে। কারণ আমার মনে আছে 5টার সময় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করেছিল। 7টা সাড়ে 7টার সময় সেই সিদ্ধান্ত পাল্টে যায়। তখন তারা বলে যে না না ওটা ভুল হয়েছিল, শুভেন্দু অধিকারী জিতেছে। আমি তার পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেছিলাম যে ইলেকশন কমিশন একবার ঘোষণা করার পর আবার যে পাল্টে গেল কি হয়েছিল। তার উত্তরে পরিষ্কার উনি একটা ঠোঁটের কোণে হাসি নিয়ে বলেছিলেন হাত নেড়ে, অনেক কায়দা করে জিততে হয়েছে। আর সেই কায়দা করে জেতা বা নির্বাচন কমিশনের পাল্টি খাওয়া বিতর্কিত নির্বাচনী ফলাফলের মামলা থেকে মূল এভিডেন্স সিসিটিভি সার্ভিলেন্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়টাকে কিভাবে বাদ দেওয়া যায় তা তো নির্বাচন কমিশন বলতে পারবে। কিন্তু এই দিনকে আদালতে নির্বাচন কমিশনের লাগাতার নীরবতা ও চুপ করে থাকাটা অনেকগুলো প্রশ্নের দিক খুলে দিয়ে যাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন কমিশন এসেছে এবং সেই নবনিযুক্ত নির্বাচন কমিশনের প্রতি শুভেন্দু অধিকারীর হঠাৎ উতলে ওঠা অগাধ আস্থা, বিশ্বাস ও ভরসা 2-2 4-এর অঙ্ক মেলাচ্ছে এবং আগামী দিনে যে এই বিতর্কিত নন্দীগ্রাম মামলার কোনো রকম সুরাহা হবে না, অন্তত 2026 বিধানসভা নির্বাচনের আগে তা মিলিয়ে নেবেন। দেখুন, ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি সমগ্র ভারতবাসীর অগাধ বিশ্বাস, ভরসা ও আস্থা রয়েছে। কিন্তু এই বিচার ব্যবস্থার অন্তর্গত এক অংশের লোকজন বা এক অংশের বিচার ব্যবস্থার অন্তরাধীন লোকজন ও এক অংশের বিচারপতির প্রতি বিগত দিনে প্রশ্নচিহ্ন ছিল, বর্তমানে আছে এবং আগামী দিনে থাকবে। যদি তা না হতো তাহলে কি কোনো বিচারপতি তার বিচারক পদের মেয়াদ শেষ হওয়ার আগে রিজাইন করে ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করত? নাকি কোনো বিচারপতির ঘরে আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা বস্তা বস্তা টাকা উদ্ধার করত? বা রাম মন্দির, বাবরি মসজিদের মতো সেন্সিটিভ মামলার রায়দান করার পর রঞ্জন গগৈয়ের মতো বিচারপতিরা ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার মেম্বার হয়ে যেত? সুতরাং রঞ্জন গগৈ বা অভিজিৎ গাঙ্গুলিদের মতো বিচারপতিরা ভারতীয় বিচার ব্যবস্থার কলঙ্ক এবং বিগত দিনে এই কলঙ্ক ছিল ও বর্তমানে আছে। তেমনটা বর্তমানে কলকাতা হাইকোর্টেও এক অংশের বিচারপতি ও এক অংশের লোকজন রয়েছে যারা লাগাতার এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির গুড় মধু খেয়ে যাচ্ছে। দেখবেন, মিলিয়ে নেবেন, আগামী দিনে এই অভিজিৎ গাঙ্গুলির মতো কলকাতা হাইকোর্টের আরো কিছু বিচারপতি ও এক অংশের বিচার ব্যবস্থার লোকজন ঠিক সময় সুযোগ অনুযায়ী ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার মেম্বার হয়ে যাবে, নয় রাজ্যপাল হয়ে যাবে, বা নিজের পক্ষে কেউ গিয়ে মেদিনীপুর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করে ফেলবে। না হলে এই নন্দীগ্রাম আসনের মতো একটা বিতর্কিত হাই প্রোফাইল সেন্সিটিভ মামলা, যেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান সিটিং মুখ্যমন্ত্রী, তিনি পিটিশন করেছেন, তেমন একটা হাই প্রোফাইল সেন্সিটিভ মামলার নিষ্পত্তি হয় না গত 4 বছরে। আর ভারতীয় জনতা পার্টির নেতারা দিব্যি খুন, রাহাজানি, ধর্ষণ করে দুর্নীতি করে আসার পর রক্ষা কবচ নিয়ে নেয় সেই আদালতের বিচারপতিদের হাত থেকে। তো সেই জায়গা থেকে নন্দীগ্রাম মামলায় কি ফলাফল হবে তা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এই গতকালকে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি এই নন্দীগ্রাম মামলায় যে পর্যবেক্ষণ দিল বা যে পদক্ষেপ নিল, তাতে করে তো শুভেন্দু অধিকারী মাইলেজ পেয়ে গেল। যিনি মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগের তীর বা আঙুল উঠেছে,
সেই শুভেন্দু অধিকারী তো নিজে মাইলেজ পেয়ে গেল, তিনি এখন ঘুরিয়ে রাজ্য সরকারকে বিচ্ছেন। 2024 লোকসভা নির্বাচনে দুর্নীতি হয়েছে বলে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছেন। 2024-এর 7 ফেজে, পার ফেজে 5,000 করে ক্যামেরা, 35,000 ক্যামেরা, সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে। बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে, রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় এদেরই জন্য, এই সব মানুষগুলোর জন্যই লিখে গেছে। আর আরেক কবি, ভারতীয় জনতা পার্টির আরেক কবি, সাহিত্যিক, নাট্যকার ইত্যাদি ইত্যাদি ঢ্যাসটামু, তিনি চলে গিয়েছেন উত্তরবঙ্গে। শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গে গিয়েছে, হাওয়া খারাপ, তাই 2026 বিধানসভা নির্বাচনের আগে সেই একই কাসন্দি পুরনো সুর গাইতে গিয়েছে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ মানুষের সিম্প্যাথি আদায় করতে। কি না, উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ নিপীড়িত, উত্তরবঙ্গ শোষিত। উত্তরবঙ্গের উন্নয়ন চাই, উত্তরবঙ্গের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই, উত্তরবঙ্গে পর্যটন শিল্পের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন চাই। इस सज्जन को क्या तकलीफ है भाई? বলি শ্রমিকবাবু, উত্তরবঙ্গের 8টা লোকসভার মধ্যে আপনারা 2024 লোকসভা নির্বাচনে 6টাতে জয়লাভ করেছিলেন এবং 2019 লোকসভা নির্বাচনে 7টাতে জয়লাভ করেছিলেন, এবং উত্তরবঙ্গে যে 54টা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে 31টাতে আপনারা জয়লাভ করেছেন 2021 বিধানসভা নির্বাচনে। তাহলে আপনাদের সেই 6 জন এমপি কি গত 10 বছরে ঘোড়ার ঘাস কাটছিল? আর 31 জন এমএলএ কি সেই ঘাস বয়ে নিয়ে শান্তিকুঞ্জে পৌঁছে দিচ্ছিল শুভেন্দু অধিকারীর বাড়িতে? না হলে আজকের কি আপনাকে ঠোঁট বাঁকিয়ে চিৎপুরের যাত্রার সংলাপ আওড়ানোর জন্য উত্তরবঙ্গে ছুটে যেতে হতো? আর এই চিত্র দেখার পরেও আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় দাবি করছে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি 54-র মধ্যে 50 আসনে জয়লাভ করবে। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। দাদা কিন্তু ছোটখাটো ভাবে না, সংগঠন থাকুক না থাকুক, বুথে বসার লোক থাকুক না থাকুক, রানিং এমএলএ পাল্টি মেরে তৃণমূলে চলে যাক, তাতে কি? 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী ঠিক করে নিয়েছে আমাদের টানতে টানতে হিড় করে নবান্নের 14 তলায় বসিয়ে দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতই কাজ করুক যা করুক, উত্তরবঙ্গের মানুষ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, সব ভোট ঢেলে ঢেলে বস্তায় পুরে ভারতীয় জনতা পার্টির কাছে পাঠিয়ে দেবে। আর এতে দোষ নেই দাদার, কারণ দাদার মোদিজির সন্তান। মোদিজি যেমন ছোটখাটো ভাবে না, তেমন দাদার মাথায় ছোটখাটো চিন্তা আসে না। अगर हम चुन करके आएंगे तो 100 दिन में महंगाई कम करेंगे। कहा था ना मित्रों, मुझे परमात्मा ने जब बनाया तो उसके जो आईटी प्रोफेशनल थे उन्होंने ऐसा सॉफ्टवेयर डाला है कि मैं छोटा सोच ही नहीं सकता। शाबाश बेटा, बहुत बढ़िया। একদম ঠিক মোদিজি, আপনি যেমন ছোটখাটো ভাবনা ভাবেন না, আপনার মাথায় যেমন ছোটখাটো চিন্তা আসে না, তেমন আপনার দলের লোকজন, আপনার চেলা চামুন্ডেরাও ছোটখাটো ঘাবলা করে না। মহারাষ্ট্রে নতুন ব্রিজ হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার উদ্বোধন করেছে ভারতীয় জনতা পার্টির মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আর সেই ব্রিজ উদ্বোধন করে দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাড়ি পৌঁছানোর আগে ব্রিজ ধসে পড়তে শুরু হয়ে গেছে, ব্রিজ ভেঙে পড়তে শুরু হয়ে গেছে। महाराष्ट्र के सीएम देवेंद्र फडणवीस ने 55,000 करोड़ से तैयार समृद्धि महामार्ग का उद्घाटन किया और ये पुल 24 घंटे भी नहीं टिक पाया। মহারাষ্ট্রে ব্রিজ ভেঙে পড়ছে, গুজরাটে ব্রিজ ভেঙে পড়ছে, সুরাট জলে ভাসছে। আর ভারতীয় জনতা পার্টির এই সমস্ত ঘাবলা, দুর্নীতি, স্পেস টেকনোলজি দিয়ে রাস্তা বানানোর এইসব জুমলা থেকে মুখ ঘোরাতে ভারতবাসীর সামনে বাংলা বললে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে পুশব্যাক করার নতুন ফান্ডা ভারতীয় জনতা পার্টি মার্কেটে ছেড়ে দিয়েছে। আমরা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা পরিচ্ছন্ন করব। পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা নিয়ে নির্বাচন হবে তাতে রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী থাকবে না। তবে হ্যাঁ, শ্রমিকবাবু আজকের পরিষ্কার বলে দিয়েছে যে হিন্দুদের কোনো ভয় নেই। হিন্দুদের কাছে এইরকম কোনো সমস্যা এলে তারা গট করে সোজা হেঁটে গিয়ে বলবে আমরা ধর্মীয় নিপীড়নের কারণে ওপার বাংলা থেকে এপার বাংলাতে, ব্যাস সাতকুল মাপ। হিন্দু মানে কোনো সমস্যা নেই, হিন্দুদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। হিন্দু কোনো এনআরসির পরিচয়পত্র দেবে না, হিন্দু কোনো সিএ সার্টিফিকেট নেবে না, হিন্দু যাবে সরাসরি যাবে হেঁটে, ওয়াকিল সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু,
পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি। আজকে তার জন্য আমি এখানে এসেছি। আমার কাছে বাংলাদেশের রসিদ নেই, আমার কাছে বাংলাদেশের কাগজ নেই, আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই, আমার কাছে বাংলাদেশের ভাড়ার বিল নেই, আমার কাছে বাংলাদেশের পাসের টিকিট নেই, কারণ আমি হিন্দু। कौन है ये लोग, कहां से आते हैं? এই শ্রমিক ভট্টাচার্য আর মদন মিত্র এই দুজনের মধ্যে একটা বেশ ভালো মিল আছে, জানেন তো। এই শ্রমিক ভট্টাচার্য আর মদন মিত্র দুজনে রাতের বেলা যে কথা বলে সে কথা তাদের দিনের বেলা কথার সঙ্গে মেলে না, আর দিনের বেলা যে কথা বলে সেই কথাগুলো তাদের রাতের কথার সঙ্গে খাপ খায় না। না হলে যে মুখে এই শ্রমিক ভট্টাচার্য বলছে রোহিঙ্গা মুক্ত, অনুপ্রবেশ মুক্ত ভোটার লিস্ট বানাবো, ভোটার লিস্ট তৈরি করব, তার জন্য আমরা বদ্ধপরিকর, আমাদের ঘোষিত নীতি, সেই একই মুখে বলছে যদি ওপার বাংলাতে হিন্দুরা আসে, হিন্দু অনুপ্রবেশকারী হয়, রোহিঙ্গা হিন্দু হয় এপার বাংলায়, তাহলে কোনো সমস্যা নেই, তারা ড্যাং ড্যাং করে যাবে, তারা গিয়ে দাঁড়িয়ে বলবে আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছি, তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো ভাবনা নেই। পুরোটাই পলিটিক্যাল গেম। গণদেবতার আশীর্বাদে ক্ষমতায় আসতে পারছে না, তাই এখন পশ্চিমবাংলা থেকে যেন তেনভাবে কিছু মুসলমানকে কমিয়ে, কিছু মুসলমানকে অনুপ্রবেশ রোহিঙ্গা দাগিয়ে দিয়ে ওপার বাংলায় পাঠিয়ে দিয়ে 26-এ বৈতরণী পার হতে হবে, এই ধান্দায়, এই ফন্দি ফিকিরে এই শ্রমিক ভট্টাচার্য, এই ভারতীয় জনতা পার্টি এই রোহিঙ্গা অনুপ্রবেশ ইনকোরেজমেন্ট খেলাটা শুরু করেছে। মোদিজি পাকিস্তান যাচ্ছে বিরিয়ানি খেতে, বাংলাদেশ যাচ্ছে ইউনিসের সঙ্গে মিটিং করতে, হাসিনাকে এনে দিল্লিতে সেফ সেল্টার দিয়ে রাখছে, গুজরাটের দুটো হিন্দুত্ববাদী কোম্পানি, সব থেকে বড় ভারতীয় জনতা পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসাডার দুটো কোম্পানি গো রপ্তানিতে বিশ্বে 2য় স্থান অধিকার করছে, আর এই শুভেন্দুবাবু শ্রমিকবাবুরা কটা মুসলমান তাড়িয়ে হিন্দু রাষ্ট্র গঠন করার কথা বলছে। বলি শ্রমিকবাবু, এই মুসলমান শব্দটা বাদ দিয়ে আপনার দলকে যে কোনো রাজ্য থেকে একটা নির্বাচন জিতে আসতে বলুন তো দেখি, তাহলে জানবো হ্যাঁ আপনারা প্রকৃত হিন্দু দরদি, আপনারা প্রকৃত হিন্দু প্রেমী। আপনাদের মোদিজি যদি আগামী 2029 লোকসভা নির্বাচনে পাকিস্তান শব্দটা বাদ দিয়ে ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় ফিরতে পারে, তাহলে জানবো প্রকৃত আপনারা হিন্দুত্ববাদী পার্টি, আপনারা হিন্দু দরদি পার্টি। এই যতদিন পর্যন্ত ভারতবর্ষে মুসলমান আছে, যতদিন পর্যন্ত ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পাকিস্তান আছে, যাদের সঙ্গে আপনারা যুদ্ধ খেলা খেলেন প্রত্যেকটা নির্বাচনের আগে, ততদিন আপনারা ক্ষমতায় আছেন বা আপনার দল ক্ষমতায় আসার আলো দেখতে পাচ্ছে। আর যবে থেকে এই ভারতবর্ষে মুসলমান বলে আর কোনো শব্দ থাকবে না বা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পাকিস্তান বলে কোনো রাষ্ট্র থাকবে না, তারপরে থেকে ভারতীয় জনতা পার্টি বলেও কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের ইতিহাসে মানচিত্রে থাকবে না। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।